পুরুষ মানুষকে খুশি করাই তো আমার কাজ। ১ ঘন্টা কাজ করলে ১০০ টাকা, আর ২ ঘন্টা মাত্র ১৫০ টাকা। দামে কম মানে ভালো। ভালো সার্ভিস পেতে চাইলে আমার রুমে চলো, একেবারে মাথা থেকে পা পর্যন্ত খুশি করে দেব। আমার মতো সুন্দরী মেয়ে এখানে আর একটাও পাবে না। আসলে আপনি আমাকে ভুল ভাবছেন। এখানে আমি অন্য একটা কাজে এসেছি। আমার অফিসের বস আমাকে এখানে পাঠিয়েছে একজনের সাথে দেখা করার জন্য। আপনি কি এখানে মালা নামে কাউকে চেনেন? আমি মালার সাথেই দেখা করতে এসেছি। মালাকে কোন রুমে পাওয়া যাবে বলতে পারেন? আমার মতো কচি মেয়ে বাদ দিয়ে ৪০ বছর বয়সী বুড়ি মহিলাকে দিয়ে কি করবে? আমাকেই তোমার বসের কাছে নিয়ে যাও। আমাকে পেলে তোমার বস বেশি খুশি হবে। ওই বুড়ি তো তোমার বসকে আমার মতো মজা দিতে পারবে না। আমি ফুল নাইট সার্ভিস দিয়ে তোমার বসকে খুশি করে দেব। আপনি বুঝতে পারছেন না, আমার মালাকেই লাগবে। আমার অফিসের বস বলেছে সোজা মালার সাথে গিয়ে দেখা করতে। এখানে আমার কিছুই করার নেই। আপনি একটু আমাকে বলবেন যে কোন রুমে গেলে মালাকে পাওয়া যাবে? আসলে এখানে আমি প্রথমবার তো, তাই কিছুই চিনতে পারছি না। এখানে যেহেতু এসেছো আমার মতো কোনো মেয়ের জন্যই এসেছো, আর এখানে আমার চেয়ে ভালো সার্ভিস দিতে পারবে এমন মেয়ে আর একটাও খুঁজে পাবে না। যাই হোক, তোমার বস যেহেতু মালার কাছে পাঠিয়েছে, তাহলে তোমাকে তার কাছেই নিয়ে যাই। মালা হচ্ছে এই জায়গার প্রধান। ১৬ বছর বয়সে তোমার বসের সাথে আমার প্রথম মেলামেশা শুরু হয়। আমি তোমার বসের বাসাতেই কাজ করতাম। এক কথায় বলতে গেলে আমি ছিলাম তোমার বসের পার্ট টাইম বউ। তারপর অনেক বছর তোমার বসকে সুন্দরী মেয়ে খুঁজে দেওয়ার কাজ করেছি। তোমার বসের সাথে পুরনো সম্পর্ক। বস আমাকে আপনার ব্যাপারে সব কিছুই বলেছে। আমি এটাও শুনেছিলাম বস নাকি তার বউয়ের চেয়ে আপনার সাথেই সময় কাটাতে বেশি পছন্দ করত। বস এখন আপনার কাছে পাঠিয়েছে, বলেছে আপনাকে বসের নাম বলতে, আর বলেছে বসের নাম শুনলেই নাকি আপনি সব কিছু বুঝতে পারবেন। বুঝেছি। তোমার বসের জন্য একটা সুন্দরী মেয়ে পাঠাতে হবে। বুড়ো বয়সেও তোমার বসের পুরনো অভ্যাস রয়ে গেল। মনে হয় নতুন মেয়ে পাচ্ছে না, তাই আমার কাছে পাঠিয়েছে। তোমার বসের তো এক মেয়ে দিয়ে বেশি দিন চলে না। শহরের সব মেয়েকে দিয়েই মনে হয় কাজ করিয়ে ফেলেছে। বস বলেছে যে সে নিজেই একদিন আপনার সাথে দেখা করতে আসবে। আসলে কিছুদিন হলো বসের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তাই বস অনেক কষ্টে আছে। বস বলেছে পুরানো অভিমান ভুলে সে আপনার সাথে নতুন করে আবার সব কিছু শুরু করতে চান। আপনার মতামত জানাতে বলেছে। তোমার বসের কয় নম্বর বউ তাকে ছেড়ে চলে গেছে? সে তো কয়েকদিন পর পরই একটা করে বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। তারপর কিছুদিন বিছানা কাঁপানোর পরে তোমার বসের টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ওই কাহিনী তো পুরনো। যাই হোক, বাকি কথা তোমার বসের সাথেই বলবো। বস আপনার জন্য কিছু টাকা পাঠিয়েছে। এখানে ৫০ লাখ টাকা আছে। বস বলেছে আপনার এখানে সবচেয়ে ভালো যেই মেয়ে আছে তাকেই পাঠাতে, আর বলেছে যদি লাগে তাহলে আরও টাকা দেবে। টাকা নিয়ে চিন্তা করতে না বলেছে। যেই মেয়ে ভালো সার্ভিস দিতে পারবে তাকেই পাঠাতে বলেছে। ৫০০ টাকার মালের জন্য ৫০ লাখ টাকা নিয়ে কি করব? তোমার বসকে বলে দিও আজকে যেই মেয়েকে পাঠাচ্ছি সেটা আমার পক্ষ থেকে উপহার। আর তোমার সাথে যেই মেয়েটা আছে সেই মেয়েটাকেই নিয়ে যাবে। ওই সবচেয়ে সার্ভিস দেয়, ওকে সাথে নিয়ে যাও। আর টাকাগুলোও নিয়ে যাও। এই স্বর্ণা শোন, তোকে যার কাছে পাঠাচ্ছি সে আমার অনেক কাছের মানুষ। তার সেবা যত্নে কমতি যেন না হয়। সে তোকে যেভাবে বলবে সেভাবেই কাজ করবি। আর বুড়া মানুষ বুঝতেই পারছিস, বেশি চাপ দিস না। আর কাজ শেষের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিস। ঘুমিয়ে গেলে লাইট বন্ধ করে দিস। তুমি কি এই বুইড়া বেটার বউ ছিলা নাকি? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি আমাকে তোমার জামাইয়ের কাছে পাঠাচ্ছ। এত সুন্দর করে সেবা যত্ন করা টিপস দিচ্ছ, একজন নারী তার ভালোবাসার মানুষ ছাড়া অন্য কারোর জন্য এভাবে সেবা যত্ন করার কথা বলবে না? সত্যি করে বলো তো,
তুমি ওই বুইড়ার বউ ছিলা না? ওই বুইড়া বেটা আমার কি লাগে ওইটা পরে অন্য একদিন বলবুনে। তোরে যা বললাম মনে রাখিস। আর আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে বলবি না। আর যদি সে আমার সাথে দেখা করতে চায় তাইলে বলবি আমি তার সাথে দেখা করতে পারবো না। এখন যা, সকালে তাড়াতাড়ি চলে আসিস। চিন্তা করো না, তোমার জামাইরে সারা রাত আদর যত্ন করব। সামনে পেছনে যেখানে দিয়ে যেভাবে করতে চাইবে সেভাবেই করতে দিব। যদিও পেছনে দিয়ে কাজ করা ঠিক না, তাই করতে দেই না, কিন্তু তোমার জামাই যদি করতে চায় করতে দিব। গেলাম তাইলে নাইট ডিউটিতে, সকালে দেখা হচ্ছে। শেষমেশ আমার কাছেই তো আসতে হলো। আগেই বলেছিলাম তোমাকে, তোমার বসের কাছে নিয়ে চলো। এখানে এমন কোনো মেয়ে আছে নাকি যে আমার মতো কম টাকায় ভালো কাজ করে? তোমার বুইড়া বসকে তো আমি 30 মিনিটেই খুশি করে দিব। আমার সাথে মানে? তুমি আমার থেকে একটু দূরেই থাকো। আমি ওই রকম ছেলে না। আর তোমার মতো মেয়েদের আমি মোটেও পছন্দ করি না। আমি তো এখানে আসতেও চাইনি, কিন্তু চাকরি বাঁচাতে বাধ্য হয়ে আসতে হয়েছে। আসলে বস আমাকে অনেক বিশ্বাস করে, তাই আমাকে পাঠিয়েছে। আরে, আমি তো তোমার কাছে কোনো টাকা নেব না। ফুল নাইট ফ্রি মজা নিতে পারবে। এমন সুবর্ণ সুযোগ আর আমার মতো সুন্দরী মেয়ে আর কখনো পাবে নাকি? সন্দেহ আছে। যে একবার আমার সাথে একাকী সময় কাটায় সে বারবার আমার কাছে ফিরে আসে। আমি অন্যরকম জিনিস, একেবারে 1 নম্বর। তুমি 1 নাম্বার নাকি 2 নাম্বার সেটা দিয়ে আমার কিছুই আসে যায় না। তোমার মতো মেয়েদের থেকে আমি 10 হাত দূরে থাকতেই বেশি পছন্দ করি। আমার কাজ হচ্ছে তোমাকে বসের কাছে নিয়ে যাওয়া, আর আমি সেটাই করছি। বসের কাছে তোমাকে দিয়ে আসলেই আমার কাজ শেষ। ফ্রি মজা দিতে চাচ্ছি সেটাও নিতে যাচ্ছ না? তোমার মতো এমন ভদ্র পুরুষ মানুষ এই জীবনে আর একটাও দেখিনি আগে। তোমাকে পছন্দ হয়েছিল, তাই ফ্রি সার্ভিস অফার করেছিলাম। মনে হচ্ছে আজ রাতে তোমার বসকে দিয়েই নিজেকে ঠান্ডা করতে হবে। যদিও ওই বুইড়া 10 মিনিটের বেশি খেলতে পারবো না মনে হয়। খেলা শুরু হইতে না হইতেই শেষ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম অন্তত 10 মিনিট মেশিন চালাতে পারবেন, কিন্তু আপনার মেশিন তো 5 মিনিট চলেই বন্ধ হয়ে গেল। এই বুড়ো বয়সে আমার মতো কচি মেয়েদের চাপ নিতে পারবেন না। আপনার দরকার মালার মতো 40 বছর বয়সী কোনো মহিলা। আমি তো মালাকেই চাই, কিন্তু মালা তো আমার কাছে আসতেই চায় না। আমার থেকে দূরে দূরে থাকে। মালার সাথে আমার সম্পর্কটা অনেক পুরানো। 16 বছরের মালা তখন আমাদের বাড়িতে কাজের মেয়ে ছিল। মালার সাথে ভালোই সময় কাটিয়েছি এক সময়। আমার জীবনের প্রথম নারী ছিল মালা। বুঝেছি, তোমার পুরনো প্রেমিকাকে দরকার। আমি যতই সুন্দরী হই না কেন, আমার সাথে খেলাধুলা করে মজা পাবে না। তোমাকে মজা দিতে পারবে তোমার জীবনের প্রথম নারী মালা। যদিও মালার বয়স এখন 40 বছর, কিন্তু তোমার মতো বয়স্ক লোকের জন্য ওই 40 বছরের মালাই ঠিক আছে। যদি মালার সাথে দেখা করার সুযোগ করে দিতে পারো তাহলে মোটা অঙ্কের টাকা পাবে। 1 রাতের জন্য হলেও আমি মালাকে চাই। যত টাকা চাইবে দেব, কিন্তু মালাকে আমি চাই। জানি না মালা কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। অনেক বছর পরে ওকে আবার খুঁজে পেয়েছি। আমি তো শুনেছি মালার মেয়ে হওয়ার পরে অনেকদিন সবার চোখের আড়ালে ছিল। কিছুদিন হলো আবার এই লাইনে ফিরে এসেছে। আমার মতো কিছু মেয়েকে গ্রাম থেকে শহরে নিয়ে এসে আবার নতুন করে কাজ শুরু করেছে। আগে আমি গ্রামের পুরুষদের খুশি করতাম, আর এখন শহরের পুরুষদের। তোমার বুড়া বস তো আমার মতো কোচিমের চাপ সামলাইতে পারে নাই। 5 মিনিটেই খেলা শেষ। খেলা শুরু করার আগেই শেষ। আমার তো প্রতি রাতে 3-4 জনের সাথে খেলাধুলা করার অভ্যাস। এখন সেই জায়গায় এক বুইড়া বেটার সাথে মাত্র 5 মিনিট খেলতে পারছি। ভেতরের আগুন তো নেবে নাই। তোমার আগুন নেভানোর কাজ তো আমি করতে পারবো না।
রাস্তাঘাটে খুঁজে দেখো, এমন অনেক মানুষ পেয়ে যাবে যারা তোমার মতো মেয়েদের খুঁজছে। তাদের দিয়েই নিজের আগুন নিভিয়ে নাও। আগেই তো বলেছিলাম আমি তোমাদের মতো মেয়েদের থেকে একটু দূরেই থাকি। বুঝেছো কি বলেছি? বুঝলাম। তুমি আমাকে রাস্তাঘাটের মেয়ে বলে ইজ্জত দিলে। আমার মতো যেসব মেয়েরা টাকার বিনিময়ে পুরুষ মানুষদের পার্ট টাইম বউয়ের কাজ করে, তাদের সবাই রাস্তার মেয়েই মনে করে। শুধুমাত্র যখন দরকার হয় তখনই রাস্তা থেকে তুলে এনে বিছানায় জায়গা দেয়, তারপর আবার রাস্তায় ফেলে দেয়। ওই বুইড়া বেটা তো তোমার লগে আবার ঘর সংসার শুরু করতে চায়। তোমার পুরান আশিক তোমারে দেখা করতে কইছে, তোমার লগে খেলাধুলা না করলে বুইড়ার মন ভরবো না। আমারে কইছে অনেক টাকা দিব যদি তোমার ওই বুইড়ার বিছানায় নিয়ে যাইতে পারি। কবে যাইবা বুইড়ার কাছে? সে ছিল আমার জীবনের প্রথম পুরুষ। সে ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে আমার কাছে আসার সুযোগ দেয়নি। কিন্তু সে আমাকে শুধুমাত্র তার খেলার পুতুলই ভাবত, কখনো ভালোবাসার মানুষ ভাবেনি। অথচ আমি তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। সে আমার মেয়ের বাবা, অথচ সে এটা এখনো জানেই না। আরে বলো কি, ওই বুইড়া বেটাই তোমার মেয়ের বাপ? ঘটনা তো অন্যরকম হয়ে গেল। আমি তো খবর পেলাম ওই বুইড়া বেটার নাকি কোনো ছেলেমেয়ে নাই। তাইলে তো তোমার ওই বুইড়া বেটার কাছে গিয়ে আসল ঘটনা বলা উচিত। দোষ তো তোমারই, তুমিই তো কিছু কও নাই বুইড়ারে। তার মতো পুরুষ মানুষ একজন নারীর সাথে বেশি দিন থাকতে পারে না। সে যে কত মেয়ের সাথে মেলামেশা করেছে সেই হিসাব হয়তো সে নিজেই জানে না। সে কারো স্বামী হবার যোগ্য না, সে কোনো সন্তানের বাবা হবার যোগ্য না, সে কোনো নারীর ভালোবাসা পাওয়ার যোগ্য না। সে অন্যরকম পুরুষ। আপনি তাড়াতাড়ি আপনার মালার কাছে যান, সে আপনার আসল বউ। আপনি তো জানেন না মালাই হচ্ছে আপনার সন্তানের মা। হ্যাঁ, আপনি মালার সন্তানের বাবা। মালা চলে যাচ্ছে, সে আপনার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, যেন আপনি তাকে খুঁজে না পান। তাড়াতাড়ি আটকান ওনাকে। এত বছর পরে কেন এসেছো? এখন কি চাও আমার কাছে? স্বর্ণা মনে হয় তোমাকে বলে দিয়েছে সবকিছু, তাই না? কিন্তু এখন আমার কাছে এসে কোনো লাভ নেই। যখন আমি তোমার কাছে ছিলাম তখন আমাকে অবহেলা করেছিলে, আমার চোখের সামনে অন্য মেয়েদের সাথে মেলামেশা করতে। এ জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমার ভুল ধরিয়ে দেওয়ার মতো কেউই ছিল না। কারণ আমার কাছে অনেক টাকা আছে, আর আমার আশেপাশে যারা আছে তারা শুধুমাত্র আমার টাকার জন্যই আছে। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমি ভালোবাসার গুরুত্ব বুঝতে পেরেছি। অনেক দেরি করে ফেলেছো। আমি জানতাম স্বর্ণা তোমাকে সবকিছু বলে দেবে, আর সেজন্যই আমাদের মেয়েকে আগেই এখান থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমি চাই না তোমার ছায়া আমার মেয়ের উপর পড়ুক। তবে চিন্তা করো না, তোমার মেয়েকে আমি ভালো একটা ছেলের হাতেই তুলে দিয়েছি। অবশেষে আমার মা এমন একটা ছেলেকে খুঁজে পেয়েছে যে ছেলে একজন নারীর সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। আমি জানি আমার বাবা কেমন মানুষ ছিল। আমার মাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখেছি, তাই মা আমাকে নিয়ে সবসময় ভয় পেত, চোখে চোখে রাখতো। জানি না তোমাকে কতটা সুখে রাখতে পারবো, কারণ তুমি তো বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। তবে এটা কথা দিতে পারি যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সারা জীবন তোমার পাশে থাকব, তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকব। কথা দিলাম, ভালো স্বামী হবার চেষ্টা করব, ভালো বাবা হবার চেষ্টা করব। বাড়িতে বউরে সময় দিতে পারো না, কিন্তু পাশের বাড়ির সন্না ভাবিরে তো ঠিকই সময় দিতে পারো। তোমার মতো পুরুষ মানুষ গো মতলব আমি ভালো মতোই বুঝি। তুমি যে কিসের লোভে স্বর্ণা ভাবির লগে খাতির লাগাইছো ওইটা কিন্তু আমি ভালো মতোই বুঝতে পারতাছি। এখনো সময় আছে, ভালো হইয়া যাও। তোমার কি মাথা ঠিক আছে? কি সব উল্টা পাল্টা কথা কইতাছ? আমি স্বর্ণা ভাবির লগে খাতির লাগাইতে যামু কেন? হের জামাই শহরে থাকে, মাইয়া মানুষ একা থাকে বাড়িতে, বাজার সদাই করতে পারে না, তাই আমারে দিয়া টুকটাক কাজ করাই। আর আমি কি ফ্রিতে কাজ কইরা দেই নাকি?
স্বর্ণা ভাবিরে ফ্রি কাজ কইরা দিবা কেন? হ্যাঁ, তো তোমারে তলে তলে অনেক কিছুই দেয়, আমি কি বুঝি না ভাবছো? আমারে কি বোকা মনে হয়? এত বোকা মনে কইরো না আমারে, আমি কিন্তু সবই বুঝতে পারতাছি। তোমার লগে যে স্বর্ণা ভাবির তলে তলে খাতির চলতাছে, ওইটা কিন্তু আমার কাছে ধরা খাইয়ে গেছে। আরে পাগল মহিলা কয় কি? আমার লগে স্বর্ণা ভাবির তলে তলে আবার কি চলবো? আর আমি যে স্বর্ণা ভাবিরে টুকটাক কাজ কইরা দেই, মাগনা কাজ কইরা দেই নাকি? আজকেও তো আমারে কর করে 100 টাকার নোট দিছে। নগদ টাকা পাই দেখেই তো স্বর্ণা ভাবি ডাকলেই দৌড়াইয়া যায়। তোমার বউ যে আমারে সন্দেহ করতেছে, ওই খবর আমি পাইছি। তুমি এত চিন্তা কইরো না গো, আমাদের মধ্যে যা যা হইতাছে তা কেউই জানতে পারবো না, সবকিছু গোপনই থাকবো। এখন আর দেরি কইরো না গো, আমার কাছে আসো, আজকে পুরাই গরম হইয়া আছি, আমার একটু ঠান্ডা কইরা দাও দেখি। তোমারে ঠান্ডা করার লেগেই তো আইছি। বউরে অনেক বুঝাইয়া বাড়ি থেকে বাইর হইছি। রাতের বেলা বউ আমারে বাড়ির বাইরে যাইতে দিতেই চায় না। তার উপরে এখন তো আবার তোমারে নিয়া করে সন্দেহ। যাই হোক, বেশি কথা বাড়াইয়া লাভ নাই। তাড়াতাড়ি কাজ শেষ করে আবার বাড়িতে যাইতে হইব। বউ অপেক্ষা করতেছে। ভালো আছেন নাকি রূপা ভাবি? আপনার লগে একটু দেখা করতে আইলাম। খুশির খবর আছে, আমার ছোট ননদের বিয়া ঠিক হয়েছে। সামনের সপ্তাহে বিয়া। আপনারে আর আকাশ ভাইরে বিয়ার দাওয়াত দিতে আইলাম। ভাবছিলাম আকাশ ভাই এই সময় বাড়িতে থাকবো, কিন্তু আকাশ ভাইরে তো দেখছি না। আসলে উনি একটা কাজে বাইরে গেছে তো। তুমি বসো, রাতে আমাগো লগে খাওয়া দাওয়া কইরা যাইও। আজকে তোমার আকাশ ভাই বাজারে গেছিল, বাজার থেকে বড় ইলিশ মাছ আনছে, ওই ইলিশ মাছ রান্না করছি। তোমার তো ইলিশ মাছ পছন্দ, আমাগো লগে রাতে খাওয়া দাওয়া কইরা যাইও। না ভাবি, আজকে খাওয়া দাওয়া করবো না, গ্রামের সবাইকে আমার একাই দাওয়াত দিতে হইব। আপনার সবুজ ভাই তো শহরে গেছে বিয়ার বাজার সদাই করতে, আরও কত কেনাকাটা আছে। সকালেই গেছে শহরে, এখনো বাড়িতে আসে নাই, তাই দাওয়াত দেওয়ার কাজ আমার একাই করতে হইতাছে। আজকে যাই ভাবি, বিয়ের দিন সকাল সকাল যাইয়েন আকাশ ভাইরে লইয়া। তুমি কিন্তু আমার লগে চালাকি করতেছো, সত্যি কইরা কও তো, কই গেছিলা এই রাতের বেলা? আমার তো মনে হইতাছে তুমি স্বর্ণা ভাবির কাছে গেছিলা। দেখো, তুমি যা করতাছো তার ফল কিন্তু ভালো হইব না। আমি তোমারে অনেকবার সাবধান করছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতাছো না। তুমি আমারে হুদাই সন্দেহ করতাছো। আমি তো সবুজের কাছে গেছিলাম। তোমারে না কইলাম সবুজের ছোট বোনের বিয়া ঠিক হইছে। হের লাইগা সবুজ আমারে দেখা করতে কইছিল। বিয়া শাদির কাম বুঝতেই তো পারতাছো, সবুজ কি আর একা করতে পারবো? হের লেগেই তো আমারে ডাকছিল। একটু আগে সবুজের বউ মালা আইছিল আমাগো বাড়িতে, সবুজের ছোট বোনের বিয়ার দাওয়াত দিতে। মালা তো কইল সবুজ নাকি সকালেই শহরে গেছে বিয়ার বাজার সদাই করতে, এখনো নাকি সবুজ বাড়িতেই আসে নাই। তাইলে তুমি কোন সবুজের লগে দেখা করতে গেছিলা? আমাগো গ্রামে কয়টা সবুজ আছে? আরে তুমি হুদাই সন্দেহ করো। আমি কি কইছি নাকি সবুজের লগে দেখা হইছে? আমিও তো সবুজের বাড়িতে গিয়ে দেখলাম সবুজ বাড়িতে নাই। তারপর বাড়ির থেকে আসার সময় রাস্তায় দু একজন বন্ধু বান্ধবের লগে দেখা, তাই একটু আড্ডা দিতে গিয়েই তো দেরি হইয়া গেছে। নাইলে তো সেই কবেই বাড়িতে আইসা পড়তাম। তুমি আমারে কথার জালে ফাঁসাইয়া আমার মুখ বন্ধ কইরা দিতাছো বারবার। কিন্তু যদি আমি একবার প্রমাণ পাই যে তোমার লগে স্বর্ণা ভাবির কিছু চলতাছে, তাইলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন। স্বর্ণা ভাবির দোষ আমি দিব না, কারণ তুমি স্বর্ণা ভাবির সুযোগ না দিলে স্বর্ণা ভাবির জীবনেও তোমার লগে আকাম কুকাম করার সুযোগ পাইব না। কি রে আকাশ, তোর শক্তি কি দিনের পর দিন কমতাছে নাকি? আগে তো টানা 1 ঘন্টা করতে পারতি, আর এখন তো 10 মিনিটেই ক্লান্ত হয়ে যাস। আমার তো 10 মিনিটে মন ভরে না রে আকাশ, আমার তো আরো অনেকক্ষণ করতে মন চায়। তুই আমারে ঠান্ডা কইরা দে রে আকাশ, ভেতরটা তো ঠান্ডা হয় নাই এখনো।
তোমারে ঠান্ডা করার লেগেই তো তোমার কাছে আহি, কিন্তু ভেতরে যদি শান্তি না থাকে তাইলে কি আর কাজে মজা পাওয়া যায়? আমার বউ তো অনেক খেইপা আছে। কাল রাতে তো একেবারে ধরাই খাইয়া গেছিলাম, একটু লেগা বাচ্চা গেছি। মনে হইতেছে তোমার লগে দেখা সাক্ষাৎ করা বন্ধ করতে হইব। এই কথা কইস না রে আকাশ, তুই যদি আমার লগে দেখা সাক্ষাৎ বন্ধ কইরা দিস তাইলে আমারে ঠান্ডা করবো কে? আমার যে তোরে ছাড়া চলবো না রে আকাশ। আমার জামাই তো শহরে আর একটা বিয়ে কইরা বউয়ের লগে আনন্দ ফুর্তি করতেছে, জামাইয়ের আদর তো পাই না, তাই তোরে দিয়ে নিজেরে ঠান্ডা রাখি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার লগে দেখা সাক্ষাৎ বন্ধ করবো না, কিন্তু আমার টাকা পয়সা একটু বাড়াইয়া দিও। আমার বউরে যদি দেখাইতে পারি যে আমি বেশি বেশি টাকা পয়সা কামাই করতেছি, তাইলে মনে হয় আমার বউ একটু ঠান্ডা থাকতে পারে। আজকাল আমার বউ অনেক গরম হইয়া থাকে আমার উপরে। আরে চিন্তা করিস না, আমার কাছে কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমার জামাই তো প্রতি মাসেই আমারে অনেক টাকা পাঠায়। একা মানুষ আমি, টাকা পয়সা বেশি লাগে না আমার। তোরে এখন থেকে আরো বেশি টাকা দিব, তুই শুধু আমার প্রতিদিন এসে ঠান্ডা করে দিয়ে যাবি, এইটাই তোর কাজ। আজকে একেবারে হাতে নাতে ধইরা ফালাইছি তোগো দুইটারে। আজকে কি অজুহাত দিবি তোরা? আজকে তোকে রক্ষা নাই। আজকে তোকে দুইটারেই আমি এমন শিক্ষা দিমু যে সারা জীবন মনে রাখবি। আমার চোখ ফাঁকি দিয়ে তোরা দুইজনে এইগুলো করতেছোস? সবার সামনে তো তোরে ধর্মু সর না, তুই আমার জামাইরে খারাপ বানাইছোস। সবকিছু যেহেতু নিজের চোখে দেখাই ফালাইছোস, তাইলে তো আর লুকানোর কিছুই নাই। তোর জামাইর লগে আমি গোপনে মেলামেশা করি, আমি নিজের মুখেই সব স্বীকার করলাম। এখন তুই কি করবি? কিছু করতে পারবি না? কিছুই করতে পারবি না। নিজের ভালো চাইলে আমার আর তোর জামাইয়ের সম্পর্কটা মাইনা নে। আমার জামাইয়ের ভাগ আমি কাউরে দিমু না। আমার জামাই শুধুমাত্র আমারই। তুই আমার জামাইরা লোভ দেখাইয়া তোর কাছে লইয়া আইসোস। নিজের জামাইরা তো ধইরা রাখতে পারস নাই, হের লাইগাই তো অন্যের জামাইয়ের লগে লটর পটর করতাছোস। তোর মতো মাইয়ারে আমি এই গ্রামে থাকতে দিমু না। কে গ্রামে থাকবো আর কে থাকবো না ওইটা পরে দেখা যাইব নে। নিজের ভালো চাইলে সব কিছু গোপন রাখবি, নিজের মুখটা বন্ধ রাখবি, নাইলে তোরে একেবারে উপরে পাঠাইয়া দিমু। আমারে তুই চিনোস না, গ্রামে যদি আমার বদনাম ছড়ায় তাইলে তোরে আমি একেবারে শেষ কইরা ফেলামু। তুই আমার মুখ বন্ধ রাখতে পারবি না। তুই আমার সুখের সংসারে আগুন লাগাইছোস, আমার জামাইরে আমার থেকে দূরে সরাই দিছোস। তোরে আমি ছাড়বো না। গ্রামের সবাইরে আমি তোর আসল রূপ দেখাই দিমু। শহরে তোর জামাইরে খবর পাঠামো যে তুই গ্রামের পরপুরুষের লগে কি কি করতাছোস। আরে এইটা তুমি কি করলা সোনা ভাবি? আমার বউ তো নিঃশ্বাস নিতেছে না। আমার তো মনে হয় আমার বউ আর নাই। ও সোনা ভাবি, এটা তুমি কি করলা? এখন কি হইব? গ্রামের মানুষ যদি জানতে পারে তাইলে তো তোমারে পুলিশের কাছে ধরাইয়া দিব। তুমি তাড়াতাড়ি পালাইয়া যাও। আরে চুপ থাক, আপদ বিদায় হইছে, তোর বউরে উপরে পাঠাইয়া দিছি। এখন আর আমাকে মধ্যে কেউই নাই, তাড়াতাড়ি তোর বউরে মাটি চাপা দিয়া ফেলা। আর এই জায়গায় এমনেও কেউ আসে না, কেউ কিছুই জানতে পারবো না, তাড়াতাড়ি মাটি চাপা দে। আর গ্রামের সবাইরে বলবি তোর বউ তোরে সাইরা অন্য বেটার লগে পালাইয়া গেছে। আমি তো আইতে চাই নাই, রূপা ভাবি আমারে জোর করে হের লগে লইয়া আইছে। ভাগ্য ভালো আমি রূপা ভাবির লগে যাই নাই, নইলে তো ওরা আমারেও শেষ করে ফেলাইতো। তাড়াতাড়ি পালাইয়া যাই, ওরা যদি আমারে দেখতে পারে তাহলে আমারেও শেষ করে ফেলাইবো। আমি তাড়াতাড়ি পালাই। কি রে মালা, পালাইয়া কই যাইতেছোস? তুই কি ভাবছিলি তোরে আমি দেখি নাই? তোরে তো আমি অনেক আগেই দেখছি। কিন্তু চিন্তা করিস না, তোরে আমি কিছুই কমু না। শুধু তোর মুখটা বন্ধ রাখবি। যতদিন মুখ বন্ধ রাখবি ততদিন দুনিয়ার আলো দেখতে পারবি। মুখ খুললেই তোর অবস্থা রূপার মতোই হইয়া যাইব। আমি কাউরে কিছু কমু না, আমি কিছুই দেখি নাই। আমারে যাইতে দাও, আমার ঘরে ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আমারে যাইতে দাও। কেউ কিছুই জানতে পারবো না, আমার মুখ বন্ধই থাকবো, আমি মুখ খুলুম না। দয়া করে আমারে সাইরে দাও। আজকে আমার ছোট ননদের বিয়া, বাড়িতে সবাই অপেক্ষা করতেছে আমার লাইগা। তোরে আমি এমনিতেও কিছুই করতাম না, কারণ তোরেও যদি লুপার লগে
ওপারে পাঠাইয়ে দেই, তাইলে তো ধরা খাইয়া যামু। চিন্তা করিস না, তোরে কিছুই করবো না, কিন্তু তুই যদি মুখ খুলোস তাইলে তোর 2 পোলার ধাক্কা দিয়া পুকুরে ফালাইয়া দিমু। তারপর কি হইব জানোসই তো। নিজের পোলা 2টারে বাঁচাইয়া রাখতে চাইলে মুখ বন্ধ রাখিস। যা, এখন বাড়িতে যা, আর যা কইলাম মনে রাখিস কিন্তু। রিয়ার বাড়ির ঠিকানা দিয়ে তুই কি করবি? তুইও কি ওর প্রেমে পড়ে গেছিস নাকি? রিয়ার পেছনে ঘুর ঘুর করে কোনো লাভ নেই। ওর পেছনে ছেলেদের বিশাল বড় লাইন লেগে গেছে। ওইসব ছেলেদের মাঝে তুই তো পাত্তাই পাবি না। অযথা রিয়ার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করিস না। তাছাড়া আমি কিভাবে জানবো রিয়া কোথায় থাকে? আমার কাছে রিয়ার বাড়ির ঠিকানা নেই। এখন নিজের বাড়িতে যা। তুই আমাকে যেই পর্যন্ত রিয়ার বাড়ির ঠিকানা না দিবি সেই পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকব। তোর কাছে রিয়ার বাড়ির ঠিকানা নেই এটা তো হতেই পারে না। আমি জানি তুই রিয়ার বাড়ির ঠিকানা জানিস, আর আমি এটাও জানি তুই কয়েকবার রিয়ার সাথে ওর গ্রামের বাড়িতে গিয়েছিলি। প্লিজ আমাকে রিয়ার বাড়ির ঠিকানা দে, আমি রিয়ার সাথে একবার দেখা করতে চাই। প্লিজ রূপা, না করিস না। শুভ, তুই বুঝতে পারছিস না, আমি তোকে রিয়ার বাড়ির ঠিকানা দিতে পারবো না। তুই যদি রিয়ার বাড়িতে গিয়ে ওর সাথে দেখা করিস তাহলে রিয়া তো বিপদে পড়বেই, সেই সাথে তুইও অনেক বড় বিপদে পড়বি। আমি জেনে বুঝে তোকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। প্লিজ তুই রিয়াকে ভুলে যা। তাছাড়া রিয়া তো বলেছে ও তোকে ভালোবাসে না, তাহলে কেন তুই রিয়ার সাথে দেখা করতে চাস? আমি কোনোভাবেই এটা বিশ্বাস করি না যে রিয়া আমাকে ভালোবাসে না। রিয়া অবশ্যই আমাকে ভালোবাসে। আমার কেন যেন মনে হচ্ছে কেউ রিয়াকে চাপ দিয়ে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাছাড়া রিয়া তো অনেক দিন হলো কলেজে আসছে না, ওর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। আমি শুধুমাত্র ওর সাথে একবার দেখা করতে চাই। আমি শুধুমাত্র এটা দেখতে চাই যে ও ঠিক আছে কি না। ব্যাপারটা তুই বুঝতে পারছিস না। তুই যদি রিয়ার সাথে দেখা করতে ওর বাড়িতে যাস তাহলে ওর পরিবারের কেউই ব্যাপারটা ভালোভাবে নেবে না। আর এমন তো না যে রিয়ার সাথে তোর কোনো সম্পর্ক চলছে। রিয়া শুধুমাত্র তোকে বন্ধু ভাবে, এর বেশি কিছুই না। তাহলে তুই কেন রিয়ার সাথে দেখা করতে ওর বাড়িতে যাবি? আর রিয়াকে নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। ও ভালোই আছে, সুস্থ আছে। তোর কথা শুনে মনে হচ্ছে রিয়ার সাথে তোর যোগাযোগ আছে। প্লিজ তুই আমাকে রিয়ার বাড়ির ঠিকানাটা দে। আমি শুধুমাত্র একবার রিয়ার সাথে দেখা করতে চাই। আমি নিজে দেখতে চাই যে ও ঠিকঠাক আছে। আমার ভেতরে অনেক অশান্তি হচ্ছে। রিয়ার সাথে দেখা না করলে আমার মনটা শান্ত হবে না। তুই ছাড়া আর কেউই জানে না রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। দেখ শুভ, এবার কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোকে তো আমি বলেছি রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা আমি জানি না। আর হ্যাঁ, আমি রিয়ার সাথে অনেকবার গ্রামে ঘুরতে গিয়েছিলাম, তবে সেটা রিয়াদের গ্রামের বাড়িতে না। তুই প্লিজ রিয়ার বাড়ির ঠিকানা নিয়ে আমাকে আর বিরক্ত করিস না। আমি যদি আসলে রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা জানতাম তাহলে এতক্ষণে তোকে অবশ্যই বলে দিতাম। রূপার সাথে দেখা করতে এসেছিলাম, ভেবেছিলাম ওর কাছে রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা নিয়ে রিয়ার সাথে দেখা করতে যাব। কিন্তু রূপা তো বলছে ওর কাছে নাকি রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা নেই, ও জানে না রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা। আমারও সেটাই মনে হচ্ছে। রূপা যদি জানতো তাহলে আমাকে বলতো। যদিও রূপার কথাগুলো কিছুটা সন্দেহজনক ছিল। জানি না এখন আমি কি করব, কিভাবে আমি রিয়াকে খুঁজে বের করব। আজকে শুভর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ওর আর রিয়ার সম্পর্কটা অনেক দূরে গিয়েছিল। এতদিন তো কিছুই জানতে পারিনি, আর রিয়াও আমাকে কিছুই বলেনি। ও তো বলতো যে ও শুভকে শুধুমাত্র বন্ধু মনে করে, কিন্তু শুভ যেভাবে পাগলের মতো রিয়াকে খুঁজছে এতে আমার একটু সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে শুভ আর রিয়া গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। রিয়া, তুই অনেক চালাক। তোর জন্য একটা সুখবর আছে শুভ, রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা পেয়েছি। তোকে বলেছিলাম না আমার এক চাচা কলেজের রেজিস্ট্রি অফিসে চাকরি করে। সেই চাচার কাছ থেকে রিয়ার ভর্তি ফর্ম খুঁজে বের করেছি। সেখানে রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা দেওয়া আছে, তবে আমি সঠিক বলতে পারছি না যে ওইটাই রিয়ার গ্রামের বাড়ি কিনা। তাছাড়া রিয়া এখন সেখানে আছে কিনা সেটাও তো নিশ্চিত না। তুই যে আমার কত বড় উপকার করলি সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। রিয়ার সাথে দেখা করা আমার খুবই দরকার। ও হঠাৎ করেই কলেজে আসা বন্ধ করে দিয়েছে। এখানে যে হোস্টেলে থাকতো সেখানে ওর খোঁজ করে ওকে পাইনি।
এমনকি রিয়ার মোবাইল নাম্বারটাও বন্ধ। জানি না হঠাৎ করে ও কোথায় উধাও হয়ে গেছে। এখন তোর দেওয়ার ঠিকানাটাই আমার শেষ ভরসা। অনেক উপকার করলি। আচ্ছা, তুই আমাকে সত্যি করে বল তো, রিয়ার সাথে তোর সম্পর্কটা আসলে কি? আমরা সবাই জানি তুই রিয়াকে পছন্দ করিস, কিন্তু তোর সাথে রিয়ার তো কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাছাড়া রিয়াও তো সবসময় বলতো যে ও তোকে নিজের বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করে না। তাহলে তুই কেন পাগলের মতো রিয়ার সাথে দেখা করতে চাচ্ছিস? তোরা দুজনে কি আমাদের কাছে কিছু লুকিয়েছিলি? তোকে এখন আমি কিছুই বলতে পারবো না, কিন্তু কথা দিচ্ছি আমি ফিরে এসে সবার আগে তোর সাথেই দেখা করব, তারপর তোকে সব কিছু বলবো। এখন শুধুমাত্র এটাই বলতে পারি যে রিয়ার সাথে দেখা করাটা আমার জন্য অনেক জরুরি। যে কোনোভাবেই হোক রিয়ার সাথে আমাকে দেখা করতেই হবে। জানি না রিয়ার কলেজের ভর্তি ফর্মে যে ঠিকানা দেয়া আছে সেটা ওর আসল ঠিকানা কিনা। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে রিয়ার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি জানি না যেই ঠিকানায় আমি যাচ্ছি সেটাই আসলেই রিয়ার গ্রামের বাড়ির ঠিকানা কিনা। এমনকি আমি এটাও জানি না রিয়া কি এখন ওর গ্রামের বাড়িতেই আছে কিনা। আমি শুধুমাত্র এতটুকু জানি যে আমাকে এখন রিয়ার সাথে দেখা করতেই হবে। দেরি হবার আগেই ওকে আমার মনের কথাগুলো বলতে হবে। অবশেষে আমি রিয়াকে পেয়েছি, ও আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না রিয়াকে অবশেষে আমি খুঁজে পেয়েছি। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কিন্তু এটা স্বপ্ন না, সত্যি। আমি রিয়াকে সত্যিই খুঁজে পেয়েছি। রিয়াকে দেখে মনটা অনেক শান্তি লাগছে। মনে হচ্ছে আমার এতদিনের চেষ্টা সফল হয়েছে। অনেক খুঁজেছি ওকে, কোথাও পাচ্ছিলাম না। অবশেষে রিয়ার কাছে পৌঁছে গেছি আমি। ভেবেছিলাম তোমার সাথে আর কখনো কথা হবে না, কিন্তু তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। আমি জানি তুমি এখানে কেন এসেছো। হয়তো বলতে এসেছো তুমি আমাকে ভালোবাসো, হয়তো বলতে এসেছো আমার পেটের সন্তানের দায়িত্ব নিতে তুমি রাজি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখানে আসতে তুমি অনেক দেরি করে ফেলেছো। আমি অনেক অপেক্ষা করেছিলাম তোমার জন্য। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক খুঁজেছি। আসলে সেদিন আমি বুঝতে পারিনি কি করা উচিত। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি পরের দিনই তোমার হোস্টেলে গিয়েছিলাম তোমার সাথে দেখা করতে। অথচ সেখানে গিয়ে আমি জানতে পারি যে তুমি হোস্টেল ছেড়ে দিয়েছিলে। তারপর তোমাকে সব জায়গায় খুঁজেছি। রূপার কাছে বারবার তোমার গ্রামের বাড়ির ঠিকানা জানতে চেয়েছিলাম, কিন্তু ও বলেছিল ও জানে না। আমি হোস্টেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমার গ্রামের বাড়িতে চলে এসেছিলাম। এখানে আসার আগে রূপার কাছে আমার মোবাইলটা দিয়ে এসেছিলাম। রূপাকে বলেছিলাম, তুমি যদি আমার খোঁজ করো তাহলে আমি যে গ্রামের বাড়িতে আছি সেটা তোমাকে বলার জন্য। কারণ আমার বিশ্বাস ছিল তুমি আমার খোঁজ করবে। আমার বিশ্বাস ছিল তুমি আমার পেটের সন্তানকে বাবার পরিচয় দেবে। অবশ্যই আমি আমাদের সন্তানকে বাবার পরিচয় দেব, আর আজকেই আমি তোমাকে বিয়ে করব। কিন্তু রূপা কেন আমাকে মিথ্যা কথা বলল? রূপাকে আমি অনেক অনুরোধ করেছিলাম, তোমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু রূপা সবসময় আমাকে বলেছিল ও নাকি তোমার ব্যাপারে কিছুই জানে না। অথচ তুমি বলছো তুমি রূপাকে সবকিছু বলে এসেছিলে। আমি জানি রূপা কেন তোমাকে মিথ্যা কথা বলেছে। আমি তো তোমার সাথে রাগ করে এখানে আমার গ্রামের বাড়িতে চলে এসেছিলাম। ভেবেছিলাম এখানে এসে আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু এই গ্রামের মানুষ যখন জানতে পারে বিয়ের আগেই আমার পেটে সন্তান চলে এসেছে, তখন এই গ্রামের সবাই আমার ওপর অনেক অত্যাচার করে। এমনকি আমার পরিবারের লোকেরাও তাদের সাথে ছিল। তোমার সাথে এত কিছু হয়ে গেছে, অথচ তুমি আমাকে জানানোর প্রয়োজনও মনে করোনি। আমি জানি আমি ভুল করেছিলাম। যখন শুনেছিলাম তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ, তখন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি কেন আমাকে না জানিয়ে এখানে চলে এসেছো? যেই রূপাকে বিশ্বাস করেছিলে সেই রূপা তো তোমাকে ধোঁকা দিয়েছে। অনেক অনুরোধ করার পরেও ও বলেছিল ও নাকি তোমার ব্যাপারে কিছুই জানে না। আর তোমার মোবাইলটা কেন রূপার কাছে দিয়েছিলে? কারণ মোবাইলটা তো তুমি কিনে দিয়েছিলে। আমি চাইছিলাম না তোমার দেয়া কোনো কিছু আমার সাথে নিয়ে আসতে। অথচ তোমার সন্তান আমার পেটেই ছিল। এখানে এসে আমি সবার কাছে লুকোনোর চেষ্টা করেছিলাম যে আমি মা হতে যাচ্ছি, কিন্তু গ্রামের সবাই কোনো একভাবে জেনে গেছে যে আমি মা হতে যাচ্ছি। আর আমার পরিবারের লোকেরাও এটা জানার পরে আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছিল। তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। এখন আমি এসে পড়েছি, তোমাকে আমার সাথে নিয়ে যাব।
আর রূপাকে আমি দেখে নেব। রূপা কেন আমাকে মিথ্যা বলেছে সেটা জবাব ওকে দিতেই হবে। শুধুমাত্র রূপার জন্য তোমার কাছে আসতে আমার এত দেরি হয়ে গেল। রূপা যদি আমাকে এই জায়গার ঠিকানা দিত তাহলে আমি অনেক আগেই তোমার কাছে পৌঁছে যেতে পারতাম। রূপা তোমাকে ভালোবাসে, তাই রূপা চায়নি তুমি আমার কাছে আসো। কিন্তু রূপা তো জানতো না তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি দুনিয়া ছেড়েই চলে যাব। হ্যাঁ শুভ, আমি আর বেঁচে নেই। এই গ্রামের লোকেরা আমাকে এত অত্যাচার করেছে যে আমার জীবনের আলোটাই নিভে গেছে। আমার সাথে কি ঘটেছে সেটা তোমার জানানোর জন্যই আমি অপেক্ষা করছিলাম। এখন আমার মুক্তি, আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। তুমি রূপাকে ভুল বুঝো না, রূপা জেনে বুঝে ভুল করেনি। রূপাকে মাফ করে দিও, ও অনেক ভালো মেয়ে, তোমাকে অনেক ভালোবাসে। বিদায় শুভ, চিরবিদায়।